হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। তো প্রথমেই তোমরা এই ভিডিওর সামনে যে ইনফরমেশানগুলো পেয়েছো ওগুলো কিন্তু একটু কনসিডার করে রেখো। আর আজকে তোমাদের কিন্তু আমি আলোচনা করছি অনুপরমাণুর যে স্ট্রাকচারের ক্লাস আমি করাচ্ছি তার ওপর বিগত বছরে যে প্রশ্ন পড়েছে তাদের একটা সংকলন। এই যে সংকলনটার কথা বলছি বা কালেকশানটার কথা বলছি তার প্রথম 3-4টে প্রশ্ন তোমাদের পড়েনি, বাট এনসিইআরটির প্রশ্ন সেগুলো, ঠিক আছে। তো যেগুলো পড়েছে প্লাস যেগুলো পড়েনি বাট এনসিইআরটির প্রশ্ন ইনক্লুডেড ইনটু এনসিইআরটি, সেগুলো কিন্তু আমি তোমাদের এখানে দিয়ে রেখে দিয়েছি। তো প্রথম যে প্রশ্নটা সেটা এনসিইআরটির অ্যাটম অ্যান্ড মলিকুলের যে স্ট্রাকচার তার ফার্স্ট যে লাইনটা আছে সেটা হচ্ছে এইটা, যে এবং এটা ইংরেজিতে লেখা আছে, তার থেকে প্রশ্নটা নিয়েছি আমি। 500 খ্রিস্টপূর্বাব্দ আগে যে ভারতীয় মহর্ষি বলেছিলেন যে পদার্থকে ভাঙতে ভাঙতে গেলে অবিভাজ্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা পাওয়া যায়, তার নাম কি? তো সম্ভবত যে রেজিস্টার ডেটস আছে, মানে যেখানে অ্যাটমসের হিস্ট্রি নিয়ে আলোচনা করা হয়, মানে মানুষের ইতিহাসে প্রথম কবে অ্যাটমের সম্পর্কে কথা উঠেছিল, তো এটাই হচ্ছে সবথেকে পুরনো ডেট এবং এই জন্য আমরা গর্ববোধ করি, কারণ ভারতে এই কথাটা প্রথম উঠেছিল। তো 500 খ্রিস্টাব্দ আগে, খ্রিস্টপূর্বাব্দ আগে, খ্রিস্টাব্দ নয় খ্রিস্টপূর্বাব্দ, মানে খ্রিস্টের জন্মেরও 500 বছর আগে মহর্ষি কণাদ এই কথাটা বলেছিলেন যে যদি তুমি পদার্থকে ভাঙতে ভাঙতে যাও তাহলে একটা সময় আসবে যখন আর পদার্থকে ভাঙা যাবে না, তার মানে ওকে আর বিভাজিত করা যাচ্ছে না, মানে অবিভাজ্য কণা পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তো ইম্পর্ট্যান্ট এটা হচ্ছে কণাদ উনি বলেছিলেন। নেক্সট পরের প্রশ্ন হচ্ছে আমাদের চারপাশের পদার্থগুলি আসলে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পদার্থের সংমিশ্রণ, এটা কে বলেছিলেন? ইনি অ্যাকচুয়ালি কী বলেছেন সেটা পরিষ্কার বলে দিই, সেটাকে ছোটো করে রেখেছি আমি। উনি বলেছিলেন যে আমরা আমাদের চারপাশে যে যৌগগুলো দেখতে পাই সেগুলো আসলে বিভিন্ন মৌলের সংমিশ্রণ, এইটা উনি বলেছিলেন। তো কে এই কথাটা বলেছেন? তিনি হচ্ছেন কাট্টায়ামা, পাকুধা কাট্টায়ামা, পুরো নাম হচ্ছে পাকুধা কাট্টায়ামা, ঠিক আছে। কণাদ বলেছিলেন যে ভাঙতে ভাঙতে গেলে অবিভাজ্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা পাওয়া যায়, আর কাট্টায়ামা বলেছিলেন যে তুমি চারপাশে যে পদার্থগুলো দেখতে পাও সেটা আসলে কোনো একক পদার্থ নয়, সেটা আসলে অনেক অন্যান্য পদার্থের সংমিশ্রণ, অর্থাৎ মৌল আর যৌগের প্রাথমিক ধারণাটা উনি দিয়েছিলেন। যদিও উনি মৌল আর যৌগ, কম্পাউন্ড এবং মলিকিউল এই শব্দ দুটো ইউজ করেননি, কিন্তু একটা প্রাথমিক আইডিয়া উনি দিয়েছিলেন, ঠিক আছে। আচ্ছা, পরেরটা 3 নম্বরটা ইম্পর্টেন্ট প্রশ্ন, রেলে পরীক্ষা পড়া প্রশ্ন। অ্যাটম শব্দের অর্থ কী? অতি ক্ষুদ্র, ক্ষুদ্রতম কণা, পদার্থের শেষ অবস্থা, অবিভাজ্য। আচ্ছা, অ্যাটম হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড, ঠিক আছে, অ্যাটম হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড, আর এটার মিনিং হচ্ছে অবিভাজ্য, ইনডিভিজিবল, ঠিক আছে। কী মিনিং? অবিভাজ্য। আচ্ছা, পরেরটা হচ্ছে গ্রিক ফিলোসফার যিনি অ্যাটম কথাটার প্রথম ব্যবহার করেছিলেন। অ্যাটম কিন্তু প্রথম ব্যবহৃত হয়েছিল নট ডাল্টন দ্বারা, অ্যাটম কিন্তু ডাল্টনের অনেক বছর আগে গ্রিক ফিলোসফার, প্রায় এই সময় যখন এই কাট্টায়ামা এই কথাটা বলছেন সেই প্রায় সমসাময়িক সময় গ্রিক ফিলোসফার যিনি ব্যবহার করেছেন তিনি হচ্ছেন ডেমোক্রিটাস, তিনি কিন্তু অ্যাটম কথাটা ব্যবহার করেছেন। তো ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, অ্যাটম অ্যান্ড মলিকিউলসের উপরে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট চলো পরের প্রশ্ন। এই স্লাইডে সাংঘাতিক কিছু প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা রেলে পড়েনি, বাট পড়ার খুব চান্স আছে। পরের দুটো প্রশ্ন রেলে পড়ার প্রশ্ন 6 আর 7। একই মৌলের বিভিন্ন পরমাণুর ভর ও ধর্ম এক, এটা ডাল্টন বলেছিলেন, ঠিক আছে। ডাল্টনের পরমাণুবাদের তৃতীয় এবং চতুর্থ যে দুটো তত্ত্ব, তার তৃতীয়তে বলা আছে কি একই মৌলের বিভিন্ন পরমাণুর ভর ও ধর্ম এক, চতুর্থতে বলা আছে কি বিভিন্ন মৌলের পরমাণুর ভর ও ধর্ম বিভিন্ন। এখানে ধর্ম বলতে উনি রাসায়নিক এবং ভৌত দুই ধর্মের কথাই বলেছিলেন। একই মৌলের বিভিন্ন পরমাণুর ভর ও ধর্ম এক, অর্থাৎ যদি হাইড্রোজেন হয় তাহলে হাইড্রোজেনের সব পরমাণু, যত পরমাণু আছে সব পরমাণুর ভরও এক হবে, আর কি এক হবে? তাদের ধর্মও এক হবে। এইটা কে বলেছিলেন? এটা বলেছিলেন আমাদের ডাল্টন বাবু, ঠিক আছে। তো এটা পরবর্তীকালে ভুল প্রমাণিত হয়েছিল। তো নিচের কোনটা সঠিক এই ব্যাপারে? আইসোটোপ আবিষ্কৃত হয়, এবং আইসোটোপ কি বলে? আইসোটোপ আমাদের বলে দেয় যে একই মৌলের পরমাণু, আইসোটোপগুলো হচ্ছে একই মৌলের পরমাণু, বাট এদের প্রোটন সংখ্যা এক কিন্তু নিউট্রন সংখ্যা আলাদা। আর আমরা জানি একটা পরমাণুর যে ভর, খুব ভালো করে মনে রাখবে, একটা পরমাণুর যে ভর সেটা ডোনেট করে কে? প্রোটন আর নিউট্রন। সেটা কিন্তু ডোনেট মানে দেয় কে? প্রোটন আর নিউট্রনই দেয়। প্রোটন এক হলেও যেহেতু এদের নিউট্রন আলাদা, আর মোস্ট অফ দ্য ভর কার আছে? নিউট্রনের আছে। আগের দিন তোমাদের আমি প্রোটন এবং নিউট্রন ইলেকট্রন আবিষ্কার করেছি, সেখানে আমি তোমাদের লাস্টে কী বলেছিলাম? নিউট্রন যখন বোরন রডকে, মানে আলফা পার্টিকেল দিয়ে যখন বোরন রডকে ধাক্কা খাওয়ানো হলো বা হিট করানো হলো, তখন কী হলো? এমন একটা পার্টিকেল বেরোলো যেটা ওয়াক্সের মধ্যে থেকে প্রোটনকে বারবার করে দিচ্ছিলো। আগের দিন তোমাদের বলেছি, তাহলে নিউট্রনের ভর সব থেকে বেশি,
তারপরে প্রোটন, তারপরে ইলেকট্রন, ইলেকট্রনের ভর সব থেকে কম। তার মানে একটা পরমাণুর যে ভর সেটা বেশিরভাগ অংশ কোথা থেকে আসে, প্রোটন থেকে আসে আর নিউট্রন থেকে আসে। তো হাইড্রোজেনেরই পরমাণু এরা, আইসোটোপ, তোমরা নাম জানো যে প্রোটিয়াম, ডাইটেরিয়াম আর ট্রিটিয়াম, এরা হচ্ছে তিনটে হচ্ছে হাইড্রোজেন আইসোটোপ। এদের কি হয়, এদের প্রোটন সংখ্যা এক হলেও নিউট্রন সংখ্যা যেহেতু আলাদা, মানে ভর আলাদা, অর্থাৎ একই মৌলের পরমাণু অথচ নিউট্রন সংখ্যা আলাদা হওয়ার জন্য তাদের ভর কী হয়ে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে। মানে ডাল্টন যে পরমাণুবাদের যে থার্ড ল সেটা কিন্তু কেটে যাচ্ছে, অর্থাৎ রং প্রমাণিত হচ্ছে। দেখো ডাল্টন যখন এই কথা বলেছিলেন তখন কিছুই ছিল না, সেই সময় বিজ্ঞান আর এখনকার বিজ্ঞান অনেক আলাদা। সুতরাং ওনার সময়ে উনি যা বলেছিলেন সেটা ভীষণ ইম্পর্টেন্ট ছিল। উনি প্রথম ধাপটা উনি কিন্তু স্থাপন করেছিলেন, প্রথম যে ভিত্তিপ্রস্তর উনি কিন্তু স্থাপন করেছিলেন এই পরমাণুবাদে। সুতরাং উনি ডেফিনেটলি নমস্য। তো কিন্তু ওনার কিছু তত্ত্ব পরবর্তীকালে আরও প্রমাণিত হওয়ার ফলে, যেমন আইনস্টাইনেরও কিছু তত্ত্ব পরবর্তীকালে হিগস বোসন কোন আবিষ্কার হওয়ার ফলে কিন্তু অনেক তত্ত্ব কিন্তু ভুল প্রমাণিত হয়েছে। যাই হোক, সো সেখানে ডাল্টন অনেক পুরনো মানুষ, তার দেওয়া তত্ত্ব ডেফিনেটলি কিছু কিছু তো মডিফাইড হবেই, ঠিক আছে। আমরা ভুল না বলে মডিফাইড বলবো, ঠিক আছে, ভুল বলাটা ঠিক হবে না, এত নমস্য ব্যক্তি এদের কখনো ভুল বলা যায় না, মডিফাইড বলা যায়, মানে একটু পরিবর্তিত হয়েছে বলা যায় তার তত্ত্ব, ঠিক আছে। তো আইসোটোপগুলো একই মৌলের পরমাণু, তবে এদের ভর আলাদা, আলাদা হবেই, কারণ নিউট্রন আলাদা। কী আলাদা, নিউট্রন সংখ্যা আলাদা, ঠিক আছে, এদের কি নিউট্রন সংখ্যা আলাদা। আর এখানে বলেছে আইসোটোপগুলোর নিউট্রন সংখ্যা আলাদা, তাহলে আইসোটোপগুলোর ভর আলাদা, ডেফিনেটলি আইসোটোপগুলোর নিউট্রন সংখ্যা আলাদা, কিন্তু আইসোটোপগুলোর প্রোটন সংখ্যা আলাদা নয়, এক, ফলে এটা কেটে যাচ্ছে। মানে এখানে অপশান কোনটা হবে, এ আর সি বোথ হচ্ছে এখানে রাইট হবে, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ডাল্টনের পরমাণুবাদের বাদ যে পরিবর্তিত হয়েছে পরবর্তীকালে, এটাও পরিবর্তন করে লেখা হয়েছে, এই ডাল্টনের পরমাণুবাদ থেকে সামান্য পরিবর্তন করে লেখা হয়েছে, সেটা কোন দুটো বিষয়ের উপর লেখা হয়েছে। এক হচ্ছে আইসোটোপগুলো একই মৌলের পরমাণু হওয়া সত্ত্বেও এদের ভর আলাদা, আর ভর আলাদা কেন, কারণ প্রোটন সংখ্যা এক হলেও নিউট্রন সংখ্যা আলাদা, সেই জন্য। তো এ আর সি এখানে কারেক্ট, ঠিক আছে, দুবার তিনবার বলে দিলাম। আচ্ছা, পরের প্রশ্নটা দেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বলছে ক্যালসিয়াম অক্সাইডে অক্সিজেনের যোজ্যতা কত। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো আমরা যদি ক্যালসিয়াম অক্সাইডকে লিখি CaO, রাইট, তাহলে ক্যালসিয়ামের অ্যাটমিক নাম্বার কত আমরা জানি 20। ভাঙো এটাকে, আমি তোমাদের প্রথম 30টা মৌল কিন্তু ভেঙে দেখিয়েছিলাম, 2882 এই হয়। আর অক্সিজেনের ক্ষেত্রে কি হয়, অক্সিজেনের হচ্ছে অ্যাটমিক নাম্বার কত 8, তাহলে 2 আর 6, তাই তো এইভাবে ভেঙে যায়। তার মানে ক্যালসিয়াম কি করবে, ওর লাস্ট শেলে যে এক্সট্রা 2 আছে ওটা অক্সিজেনকে দিয়ে দেবে, আর অক্সিজেনের এই 6 ওই 2টা গ্রহণ করে কী হয়ে যাবে, 8 হয়ে যাবে। তার মানে ক্যালসিয়াম 2 দিচ্ছে, যে দেয় সে হয় প্লাস, তার মানে 2 প্লাস হয়ে যাবে। অক্সিজেন 2 নিচ্ছে, মানে অক্সিজেন হয়ে যাবে 2 মাইনাস। তাহলে অক্সিজেনের যোজ্যতা এখানে কত হবে, অক্সিজেনের যোজ্যতা এখানে হয়ে যাবে তোমাদের 2 মাইনাস, মানে -2। এইভাবে কিন্তু -2 +2 হয়। অ্যাকচুয়ালি অক্সিজেনের যোজ্যতা -2 +2 বলাটা ঠিক নয়, যদিও তর্কের খাতিরে লেখা হয়েছে, রেলেও এরকম ধরনের প্রশ্ন দেওয়া হয়, কিন্তু যোজ্যতা কোনোদিন মাইনাস প্লাস হয় না। অ্যাকচুয়ালি কী হয়, চার্জে চেঞ্জ হয়। এটা যেহেতু ক্যালসিয়াম দিচ্ছে মানে ও পজিটিভ আয়নে পরিণত হচ্ছে, আর যেহেতু ক্যালসিয়াম নিচ্ছে মানে ও নেগেটিভ আয়নে পরিণত হচ্ছে। এবার ক্যালসিয়াম কটা নিচ্ছে, দুটো নিচ্ছে, 2 মাইনাস, আর অক্সিজেন দুটো নিচ্ছে মানেও 2 মাইনাস, আর ক্যালসিয়াম দুটো দিচ্ছে মানেও 2 প্লাস, ঠিক আছে। আচ্ছা, পরেরটা দেখো, ল অফ কনজারভেশন অফ মাস ডিউরিং কেমিক্যাল রিয়াকশান, এই তত্ত্বটা কার দেওয়া, কনজারভেশন অফ মাস এই তত্ত্বটা অ্যাকচুয়ালি ল্যাভয়েসিয়ারের দেওয়া, ঠিক আছে। অ্যাকচুয়ালি আরেকজন বিজ্ঞানীরও নাম পাওয়া যায়, তিনি হচ্ছেন জোসেফ প্রাউস্ট। ল্যাভয়েসিয়ার এবং জোসেফ প্রাউস্ট মিলেই এই দুটো তত্ত্ব দিয়েছিলেন, একটা হচ্ছে ল অফ কনজারভেশন অফ মাস, আর একটা হচ্ছে ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন বা ডাইরেক্ট প্রপোর্শন, ঠিক আছে। এটা তোমাদের আমি নেক্সট স্লাইডে রেখেছি। চলো পরের প্রশ্ন, ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন এটা কার দেওয়া, একটু আগেই বললাম। অ্যাকচুয়ালি এটা দিয়েছিলেন তো জোসেফ প্রাউস্ট, কিন্তু জোসেফ প্রাউস্টের আগেও কিন্তু ল্যাভয়েসিয়ার এই ব্যাপারটা নিয়ে কথা বলেছিলেন। তো বলা যায় জোসেফ প্রাউস্ট এবং ল্যাভয়েসিয়ার দুজনেই নাম করা যায়। যদি উইকিপিডিয়া দেখো তাহলে জোসেফ প্রাউস্ট পাবে, আর যদি এনসিইআরটি দেখো তাহলে জোসেফ প্রাউস্ট এবং ল্যাভয়েসিয়ার দুজনেরই নাম তুমি পাবে, ঠিক আছে। তো মনে রাখবে অ্যাকচুয়ালি দুজনে মিলিয়ে দিয়েছিলেন, তবে বেশি ধরা হয় জোসেফ প্রাউস্টের নামটা। কত সালে দিয়েছিলেন সেটা হচ্ছে 1779-এ দিয়েছিলেন, ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। তো ল্যাভয়েসিয়ার আমি নামটা লিখে দিচ্ছি, ল্যাভয়েসিয়ার। আচ্ছা, নেক্সট হলো পরেরটা, নিচের কোনটি ডাল্টনের পরমাণু অনুযায়ী সঠিক নয়, ডাল্টনের পরমাণু অনুযায়ী নিচের কোনটা ইনকারেক্ট। সমস্ত পদার্থ ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা দ্বারা তৈরি যাদের নাম অ্যাটম, এটা রাইট। অ্যাটম অবিভাজ্য, একে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, এটাও উনি বলেছিলেন রাইট।
বিভিন্ন মৌলের পরমাণুর রাসায়নিক ধর্ম ও ভর বিভিন্ন, এটাও রাইট, এটা উনি বলেছিলেন। একই মৌলের পরমাণুর রাসায়নিক ধর্ম ও ভর এক, এটাও উনি বলেছিলেন, মানে সবকটাই এখানে সত্যি, মানে ডাল্টনের পরমাণুবাদ অনুযায়ী এখানে সবকটাই সত্যি, ঠিক আছে। এটা রেলের পরীক্ষায় পড়া প্রশ্ন, ওপরের প্রশ্নটাও রেলের পরীক্ষায় পড়া প্রশ্ন। আচ্ছা, পরের স্লাইডে চলো। 10 দাগ কী বলছে, ডাল্টনের পরমাণুবাদ অনুযায়ী কোন বিবৃতিটি সত্য? ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যার অনুপাতে পরমাণু যুক্ত হয়ে যৌগ গঠন করে, এটা রাইট, ডাল্টন এটা বলেছিলেন, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, মনে রাখবে এটা। নেক্সট হচ্ছে, একটি নির্দিষ্ট যৌগের জন্য পরমাণুগুলি অনুপাত সবসময়ের জন্য সমান হয়, ঠিক আছে, এটা একটু পরে আলোচনা করে দিচ্ছি। এই দুটো এ আর বি এখানে কারেক্ট, তো উভয় বিবৃতি এখানে সত্য, এটা মনে রাখো। আর এই যেটা বললাম 9 আর 10 দাগ থরলি মুখস্থ করে রাখবে, ডিরেক্ট প্রশ্ন পড়ে। নেক্সট তোমাদের বলছে 1/10⁹ ন্যানোমিটার মানে কত মিটার? মনে রাখবে এটা হচ্ছে 1 মিটার, ঠিক আছে, এটা কত হবে তোমাদের 1 মিটার, এটা রেল পরীক্ষা পড়ার প্রশ্ন 1 মিটার। এগুলো সবই এনসিইআরটির প্রশ্ন। আমি যে চ্যাপ্টারটার নাম বললাম স্ট্রাকচার অফ মলিকিউল, অ্যাটমস আর মলিকিউল, দেখবে ওখানে এই প্রশ্নটা দেওয়া আছে। নেক্সট পরের স্লাইডে চলো। আচ্ছা, এই প্রশ্নটা রেলের প্রশ্ন, ইনফ্যাক্ট এখানে সব কটা যা আছে সব রেলের প্রশ্ন। প্রথম বিজ্ঞানী যিনি রাসায়নিক মৌলগুলির চিহ্ন ব্যবহার করেছিলেন তিনি হচ্ছেন ডাল্টন, এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম বিজ্ঞানী যিনি চিহ্ন ব্যবহার করার পারমিশন মানে একটা সাজেশান দিয়েছিলেন তিনি হচ্ছেন ডাল্টন। আচ্ছা, পরেরটাও এর সঙ্গে অনেকে গুলিয়ে ফেলে, সেটা হচ্ছে মৌলের নামের প্রথম দুটি অক্ষর দিয়ে মৌলের চিহ্ন নির্বাচন করার প্রস্তাব কে দিয়েছিলেন? প্রথমটা হচ্ছে জাস্ট চিহ্ন, যে কোনো চিহ্ন, ঠিক আছে, যে কোনো চিহ্ন, যেমন ডাল্টন সোডিয়ামের চিহ্ন দিয়েছিলেন, এরকম দিয়েছিলেন সোডিয়ামের চিহ্ন, ঠিক আছে। তো কিন্তু তোমাদের বার্জেলিয়াস ছিলেন প্রথম, উনি বলেছিলেন যে না, এরকম কোনো ইন্ডিভিজুয়াল চিহ্ন দেওয়ার দরকার নেই ডিজাইন করে, বরং মৌলের নামের যে প্রথম অক্ষর তা দিয়েই কিন্তু চিহ্ন দেওয়া যায়, মানে তাদের চিহ্ন ঠিক করা যায়, পুরো সোডিয়াম না লিখে বা পুরো পটাশিয়াম না লিখে আমরা কে বা এনে ব্যবহার করতে পারি। তো এরকম ধরনের যে সাজেশান এটা প্রথমকে দিয়েছিলেন তিনি কিন্তু দিয়েছিলেন বার্জেলিয়াস। নেক্সট হচ্ছে পরেরটা, AMU বা ইউ কিসের একক? দেখো আগে AMU ব্যবহার করা হতো, মানে অ্যাটমিক মাস ইউনিট, পরবর্তীকালে এটাকে চেঞ্জ করে এখন বলা হয় ইউনিফাইড ইউনিট, ওই জন্য ইউ অনলি ব্যবহার করা হয়। তো AMU বা ইউ এটা কিসের একক? সেটা হচ্ছে পারমাণবিক ভরের একক, অ্যাটমিক মাস, ঠিক আছে, অ্যাটমিক মাস। আচ্ছা, পরেরটা চলো, তিনটে প্রশ্ন ভীষণ ইম্পর্ট্যান্ট। আচ্ছা, পরের তিনটে প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, আর এই তিনটে প্রশ্ন করার জন্য তোমাকে এই যে ছোটো চার্টটা আমি দিয়ে রেখে দিয়েছি, এই চার্টটার দিকে একটু তাকাতে হবে। এখানে বলেছে যে তোমাদের 72 গ্রাম জলে হাইড্রোজেনের পরিমাণ কত? আমরা জানি যে যখন জলের কথা বলছি তখন জলের মধ্যে হাইড্রোজেন এবং অক্সিজেনের যে কম্বিনেশন রেশিও থাকে সেটা হচ্ছে 1:8 থাকে। 1:8 মানে কি, হাইড্রোজেন যদি আমরা 1 ইউনিট ধরি তাহলে অক্সিজেন হবে তোমাদের 8 ইউনিট, ঠিক আছে। তোমাদের হাইড্রোজেন বলেছে, তো আমরা টোটাল এখানে কত 9 ইউনিট, 9 ইউনিটের ভ্যালু হচ্ছে 72 গ্রাম। তোমাদের বলেছে হাইড্রোজেনের পরিমাণ কত, তাহলে 1 ইউনিটের ভ্যালু কী হবে 8 গ্রাম, তাহলে অ্যান্সার এখানে কী হবে তোমাদের 8 গ্রাম, ঠিক আছে। কিন্তু তার জন্য এই রেশিওটা জানার দরকার, অঙ্কটা ভেরি ইজি, কিন্তু এই রেশিওটা তোমাদের জানার দরকার। নেক্সট তোমাদের বলেছে একক পরিমাণ অ্যামোনিয়াতে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের ভরের অনুপাত কত? একক পরিমাণ অ্যামোনিয়াতে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের ভরের অনুপাত কত? 14:3। কোথায় আছে তোমাদের? থার্ড অপশান ইজ দ্য কারেক্ট অপশান। পরেরটা বলছে তোমাদের একক পরিমাণ কার্বন ডাইঅক্সাইডে কার্বন এবং অক্সিজেনের অনুপাত কত? প্রথম 15 দাগটা রেলের প্রশ্ন, বাকি দুটো আমি রেখেছি 16 আর 17। একক পরিমাণ কার্বন ডাইঅক্সাইডে কার্বন এবং অক্সিজেন অনুপাত কত? 3:8। লাস্ট অপশান ইজ দ্য কারেক্ট অপশান, ঠিক আছে। এটা এনসিইআরটি থেকেই স্ক্রিনশট নেওয়া তোমাদের এটা, আর আমি লাস্টে তোমাদের যখন PDF দেবো বড় করে এটা রাখা আছে, এখানে ছোটো করে তোমাদের প্রশ্ন আলোচনার স্বার্থে ছোটো করে দিয়েছি, ঠিক আছে। তো এইটা হচ্ছে তোমাদের উত্তর, এটা একটু মনে রাখবে। আচ্ছা, নেক্সট পয়েন্টটা চলো। আচ্ছা, পরের প্রশ্ন খুবই ভালো প্রশ্ন, এখানে সব কটা প্রশ্ন রেলে পড়া প্রশ্ন। বলছে নিচের কোন মৌলটি টেট্রা অ্যাটমিক? টেট্রা অ্যাটমিক মানে কি? দেখো আমরা যখন ধরো আমি বললাম তোমাদের হিলিয়াম, হিলিয়াম মানে আমি He বুঝি, হিলিয়াম মানে কি আমি He2 বলি? না, মানে হিলিয়ামের একটা অণু একটা পরমাণু দিয়েই তৈরি হয়। তেমনই আমরা যখন হাইড্রোজেন বলি তখন কিন্তু আমরা H2 বলি, আমরা যখন অক্সিজেন বলি তখন কিন্তু আমরা O2 বলি, আমরা যখন নাইট্রোজেন বলি তখন আমরা N2 বলি। তার মানে কি, মানে হিলিয়ামের যেমন একটা অণু একটা পরমাণু দিয়েই তৈরি হয়, তেমন হাইড্রোজেনের একটা অণু দুটো হাইড্রোজেন পরমাণু দিয়ে তৈরি হয়, অক্সিজেনের একটা অণু দুটো অক্সিজেন পরমাণু দিয়ে তৈরি হয়, নাইট্রোজেনের একটা অণু দুটো নাইট্রোজেন পরমাণু দিয়ে তৈরি হয়। এদেরকে বলা হয়, হিলিয়ামকে বলা হয় মোনো অ্যাটমিক। কী বলা হয়? মোনো অ্যাটমিক, মানে এর একটাই অ্যাটম দিয়ে একটা মলিকিউল তৈরি হয়, মোনো মানে ওয়ান। আর এই হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন এদেরকে বলা হয় ডায়াটমিক। ডায়াটমিক মানে কি? দুটো।
অর্থাৎ দুটো অ্যাটম প্রয়োজন হয় একটা মলিকিউল তৈরির জন্য। তেমনই ফসফরাস হচ্ছে 4টে, P4, ওর 4টে অ্যাটম প্রয়োজন হয়, মানে পরমাণু প্রয়োজন হয় একটা ফসফরাস অণু গঠন করার জন্য। এই জন্য একে বলা হয় টেট্রা অ্যাটমিক। টেট্রা কথার মানে হচ্ছে 4, টেট্রা কথার মানে কি তোমাদের 4, তো এটা মনে রাখবে। ফসফরাস কিন্তু টেট্রা অ্যাটমিক হয়, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আর এটা এখানকারই প্রশ্ন। নেক্সট হচ্ছে নিচের কোন মৌলটি মনো অ্যাটমিক? একটু আগেই বললাম হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন হচ্ছে ডায়াটমিক, দুটো দরকার হয়, তার মানে নিয়ন হচ্ছে মনো অ্যাটমিক। নেক্সট হচ্ছে দুটি পলি অ্যাটমিক আয়ন হলো। পলি অ্যাটমিক কথার মানে কি? এমন আয়ন যার মধ্যে দুটো মৌলের অ্যাটম আছে, যেমন হচ্ছে তোমাদের ক্লোরিনের মধ্যে ক্লোরিন অনলি আছে, বেরিয়ামের মধ্যে বেরিয়াম অনলি আছে, হাইড্রোজেনের মধ্যে হাইড্রোজেন অনলি আছে, কিন্তু অ্যামোনিয়ামের মধ্যে কি থাকে? NH, অর্থাৎ N আর H দুটোই থাকে, ঠিক আছে? N আর H কি হয়? দুটোই থাকে, এবং এটা হয় মাইনাস। যেহেতু N আর H দুটোই থাকে অ্যামোনিয়ামের মধ্যে, তাই জন্য আমরা এটা হয় প্লাস, অ্যামোনিয়াম আয়ন প্লাস হয়। সুতরাং আমরা কি বলতে পারি? এটা হচ্ছে পলি অ্যাটমিক। আমরা কি বলতে পারি? এটা হচ্ছে পলি অ্যাটমিক। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এই 20টা প্রশ্নই তোমাদের জন্য রেখেছি, এবং খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এগুলো। দেখতে 20টা হলেও এগুলো সবই রেলের প্রশ্ন বেশিরভাগটাই, আর ইম্পর্টেন্ট প্রশ্ন আমি তোমাদের কিন্তু আলোচনা করলাম। আচ্ছা, এখানে আমরা ওই যে দুটো পয়েন্ট ছেড়ে এসেছিলাম ওই দুটো একটু আলোচনা করে নিই। ওখানে কি বলা ছিল? ডাল্টন বলেছিলেন যে অ্যাকচুয়ালি ডাল্টনের আগে এটা ল্যাভোইসিয়ার বা জোসেফ প্রাউস্ট, ওনারা দুজনেই বলেছিলেন। ওনারা কি বলেছিলেন? যে যখনই একটা বা একটা নয়, অ্যাকচুয়ালি দুটো বা ততোধিক, মিনিমাম দুটো, যখনই দুটো মৌল পরস্পর কম্বাইন করে একটা যৌগ তৈরি হচ্ছে বা কম্পাউন্ড তৈরি হচ্ছে, ঠিক আছে? দুটো এলিমেন্ট, ধরো এলিমেন্ট এটা 1 আর এটা ধরো এলিমেন্ট 2, ঠিক আছে? এটা ধরো এলিমেন্ট 2, এই দুটো যখন অ্যাড হচ্ছে হয়ে যখন একটা কম্পাউন্ড তৈরি করছে, তখন এই দুটো মৌল যে রেশিওতে তৈরি করছে এই কম্পাউন্ডটা, সেই রেশিওটা অলওয়েজ সেম থাকবে, কোনো দিনই চেঞ্জ হবে না। কোনো দিনই কী হবে? চেঞ্জ হবে না। যেমন ধরো এই ক্যালসিয়াম অক্সাইডে ক্যালসিয়াম আর অক্সিজেনের যে অনুপাত, সেটা হচ্ছে কত? 5:2। কত সেটা? 5:2। এই যে 5:2 বলা হয়েছে, এটা কোনো দিন চেঞ্জ হবে না, এবং সেটা মাসে চেঞ্জ হবে না। মানে এর মাস যদি A হয় আর এর মাস যদি B হয়, তাহলে এদের রেশিও কী হবে? A:B। আর A:B এই অনুপাতেই এই কম্পাউন্ডটা তৈরি হচ্ছে, তাহলে এটা অলওয়েজ, এই কম্পাউন্ডটা অলওয়েজ A:B অনুপাতেই থাকবে। অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড, যেমন দেখো ক্যালসিয়াম অক্সাইডের মাস যদি আমরা ধরে নিই যে 14, সাপোজ ধরো ক্যালসিয়াম অক্সাইড আমরা নিয়েছি 14, ঠিক আছে? তাহলে সেই 14তে যদি বলা হয় যে কতটা অক্সিজেন আছে, আমরা দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি থাকা উচিত কত? 5:2 অনুপাতে থাকা উচিত। তার মানে 5 আর 2 7 ইউনিটের ভ্যালু যদি 14 হয়, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 2 হবে। তাহলে 5 ইউনিটের ভ্যালু কত হবে? 10 হবে। আর 2 ইউনিটের ভ্যালু কত হবে তোমাদের? 4 হবে, ঠিক আছে? দেখো 10 + 4 14 হয়ে যাচ্ছে, মানে অনুপাত সেম থাকবে। আর 10 আর 4কে কাটাকুটি করো, দেখো 5:2 আসছে। আমার কথা বুঝতে পারলে? মানে ক্যালসিয়াম অক্সাইড যেখানেই তৈরি হোক না কেন, সেটা কৃত্রিমভাবে তৈরি হোক, সেটা প্রাকৃতিক উপায়ে পাওয়া যাক, যাই হোক না কেন, ক্যালসিয়াম আর অক্সিজেনের যে অনুপাত ক্যালসিয়াম অক্সাইডে অলওয়েজ সেম থাকবে। সেটা তুমি 7 কেজি নিলেও সেম থাকবে, সেটা তুমি 14 কেজি নিলেও সেম থাকবে। 7 কেজি নিলে 5:2 থাকবে, দেখো 14 কেজি নিলাম, দেখো সেটাও 5:2ই আমার হলো। তুমি যদি এটা 28 কেজি নাও, তাও তোমার ওই অনুপাতই তোমার থাকবে। অর্থাৎ কী হবে? অনুপাত চেঞ্জ হবে না, রিয়েল ভ্যালুগুলো চেঞ্জ হতে পারে। মানে দেখো এখানে 7 কেজি নিয়েছিলাম, সেটা রিয়েল ভ্যালু এখানে 14 কেজি করে দিলাম। আমরা 35 কেজি করতে পারি, আমরা 28 কেজি করতে পারি, ঠিক আছে? আমরা যা খুশি করতে পারি, অর্থাৎ রিয়েল ভ্যালু আমরা চেঞ্জ করতে পারি, কিন্তু অনুপাত চেঞ্জ হবে না। ম্যাগনেসিয়াম সালফেটের ক্ষেত্রেও তাই, ম্যাগনেসিয়াম এবং সালফেটের অনুপাত হচ্ছে 3:4। সোডিয়াম ক্লোরাইডও তাই, সোডিয়াম এবং ক্লোরিনের অনুপাত হচ্ছে 23:35.5। এই 35.5টাকে তোমরা তলায় 10 লিখে ওদিকে গুণ করে দিতে পারো, ঠিক আছে? 230:355 হয়ে যাবে, বা কারুগুলি করা যায় ওকে। যাই হোক, যেটাই হোক না কেন, অনুপাত তোমাদের কী হবে? 1 থাকবে। তো এটাই কিন্তু বলেছিলেন জোসেফ প্রাউস্ট, এবং এটা ডাল্টনের থিওরি, ওইটাকে কিন্তু সাপোর্টও করেছিল, আর ওর একটা প্রমাণযোগ্য কিন্তু ভিত্তি দিয়েছিল, ঠিক আছে? জোসেফ প্রাউস্ট এবং ল্যাভোইসিয়ার যখন ওই কথাটা বলেন, তখন ওটা প্রমাণ করার জন্য খুব বেশি পরীক্ষা নিরীক্ষা করেননি। পরবর্তীকালে ডাল্টনের যে পরমাণুবাদ, সেটা কিন্তু ওই পরমাণুবাদ তত্ত্ব দিয়ে কিন্তু এটা বুঝিয়ে দিয়েছিল যে হ্যাঁ, জোসেফ প্রাউস্ট এবং ল্যাভোইসিয়ার যা বলেছিলেন ঠিক বলেছেন, এবং এটা এখনও মানা হয়, ঠিক আছে? তো কী মনে রাখবে? যদি এলিমেন্ট 1 A রেশিওতে থাকে আর এলিমেন্ট 2 B রেশিওতে থাকে, এবং সেটা যদি একটা কম্পাউন্ড তৈরি করে, তাহলে এই কম্পাউন্ডের যে রেশিও, সেটা A:B অনুপাতেই ভাগ হবে। অলওয়েজ এটা থাকবে, রিয়েল ভ্যালু চেঞ্জ হবে, কিন্তু অনুপাত কোনো দিন চেঞ্জ হবে না। কিসের অনুপাত? ভরের অনুপাত। পয়েন্ট টু বি নোটেড, এটাও কিন্তু পরীক্ষার সময় দিয়ে দেয়। কিসের অনুপাত? ভরের অনুপাত। প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যার অনুপাত নয়। কিসের অনুপাত?
ভরের অনুপাত, ঠিক আছে, এটা মনে রাখবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ওই দুটো পয়েন্ট আলোচনা করার জন্য এখানে তোমাদের এটা কি বলা হয়, কনস্ট্যান্ট থিওরি অফ প্রপোর্শন, মানে স্থির অনুপাতের সূত্র। স্থির অনুপাত কেন বলা হয়, কারণ অনুপাত দুটো স্থির, কোনোদিনই চেঞ্জ হবে না, তুমি যাই করো না কেন, ল্যাবরেটরিতে বানাও আর প্রাকৃতিক উপায়ে পাও, এই কম্পাউন্ডগুলোর যে অনুপাত, ক্যালসিয়াম আর অক্সিজেন অনুপাত, ক্যালসিয়াম অক্সাইডে, ম্যাগনেসিয়াম সালফাইডে ম্যাগনেসিয়াম আর সালফারের অনুপাত, সোডিয়াম ক্লোরাইডে সোডিয়াম আর ক্লোরিনের অনুপাত, এটা কোনোদিনই চেঞ্জ হবে না, ওই জন্য এরা অনুপাতটা স্থির বা স্টেবল, এই জন্য এদেরকে বলা হয়, এই সূত্রটাকে বলা হয় স্থির অনুপাতের সূত্র। ওকে, ক্লিয়ার? তো এই তোমাদের বোঝানো ছিল আজকে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, বলার অপেক্ষা রাখে না। আর জানোই তোমরা এটা, আর নিচে পেড কোর্সের ডিটেলসটা, অল্প ডিটেলস তোমাদের কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টে দেওয়া আছে, আর একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। প্লিজ দয়া করে হোয়াটসঅ্যাপ নাম্বারে সবাই কল করতে যেও না, কারণ কল করলে কি ওভারল্যাপিং হয়ে যায়, একটার পর একটা কল আসলে যিনি ধরছেন তারও একটা ডেফিনেটলি মানসিক পরিস্থিতি একটা অসুবিধা হয়। তো তোমরা SMS করো, SMS করলে কী হবে, আরও ভালো করে তোমরা অ্যান্সারটা পাবে, কারণ SMS করলে কী হয়, হোয়াটসঅ্যাপ SMS করলে এসএমএসগুলো জমে থাকে, আর একটা একটা করে আমরা প্রত্যেকের ডাউট ক্লিয়ার করতে যাই, ওই জন্য আরও বেশি ভালো করে ব্যাখ্যা পাওয়া, এক্সপ্লেনেশন পাওয়ার সম্ভাবনা থাকে SMS করলে। তো প্লিজ দয়া করে তোমরা যদি পেড কোর্স সম্পর্কে কিছু জানতে চাও, ওটাতে SMS করে জেনে নিও। থ্যাংক ইউ।